বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ জন্মের শঙ্কায় জামাত। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই পিআরের বিপক্ষে যাওয়ার অভিযোগ। বিভাগীয় শহরে সমাবেশ। সংবিধানকে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি, মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। ছুটির দিনে রাকসু নির্বাচনের জমজমাট প্রচার। জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। 18 বছর সাজা ভোগের পর জেল থেকে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। সীমান্ত দিয়ে অস্ত্র এনে বিক্রি। বুয়েট ছাত্রী সনি হত্যায় জেল খাটা আসামি টগর ফের গ্রেফতার। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। নদী গর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পিআর ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামাতের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করে মহানগরী জামাত। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতির বিকল্প নেই। একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদেরকে বাংলাদেশে দিতে হবে। পিআর পদ্ধতি হচ্ছে তার সবচেয়ে উত্তম ব্যবস্থা। একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিলেট, বরিশাল, খুলনা সহ অন্যান্য মহানগরী শাখা জামাত। শফিক মুন্সি, সময় সংবাদ। এদিকে 5 দফা দাবিতে বরিশালও জামায়াতের বিভাগীয় সমাবেশ চলছে। আর সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের সামনে ফজলুল হক এভিনিউতে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনেই এখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং সমাবেশ এই মুহূর্তে শুরু হয়েছে। বিকেল 4:30 নির্ধারিত সময় ছিল। কিছুক্ষণ আগে সমাবেশটি শুরু হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে এসে তারা পৌঁছাচ্ছেন।
এই সমাবেশে যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, তিনি এখনো এসে পৌঁছাননি। একটু বাদেই তিনি এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন এখানকার নেতারা। স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন, স্থানীয় নেতাদের পরপরই কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন। সমাবেশটি এইমাত্রই শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরপরই আমরা দেখছি যে এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তারা এখানে চলে আসছেন এবং তাদের যে 5 দফা দাবি রয়েছে কেন্দ্র ঘোষিত, সেই দাবিগুলো হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, যে দাবিটি নিয়ে তারা, এবং দেখছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা কিন্তু এসে পৌঁছেছেন মঞ্চে, কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছেছেন এবং সমাবেশটি যেটি শুরু হয়েছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সমাবেশের স্থল কারনায় কারনায় পূর্ণ হয়ে গিয়েছে গোটা এই ফজলুল হক এভিনিউতে। এর মধ্যে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন এবং কেন্দ্র ঘোষিত যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা এখানে স্লোগানে মুহুর করছে এবং স্থানীয় নেতারা বলছেন যে এই দাবি অবিলম্বে সরকার মেনে নেবে, সেই দাবিটি এখান থেকে তুলে ধরা হচ্ছে। সমাবেশটি শুরু হয়েছে, আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। জামায়াতের সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন সংবিধান এখনো কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা? কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে, যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, আর এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেওয়া হবে। অন্যদিকে এনসিপি বলছে ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয় রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না, আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচির সামনে না আনার আহ্বান বাম নেতাদের। ফারুক ভে রবিনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ।
আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই, ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের। এই আলোচনা রাজপথে থাকতে পারে, টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়, তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজদের সহযোগী না হয়ে ইসলামের নীতি আদর্শের শাসন ব্যবস্থা দেখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর ধোলাইখালে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 6 দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এই আহ্বান জানান তিনি। রেজাউল করিম দাবি করেন, বিগত সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলেছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি বলেছেন, এখন সময় এসেছে ইসলামী নীতি আদর্শের শাসন ব্যবস্থা দেখার। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। এখন দেখার জন্যই আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা যেন আর কেউই এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন এই খুনিদের সহযোগী না হই, যারা টাকা পাচার করে তাদের জন্য সহযোগী না হই, যারা আল্লাহর নীতি আদর্শকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে তারা পরিচালনায় তারা নিয়ম নীতি হিসেবে মানতে না চায়, তাদের জন্য আমরা সহযোগী না হই। রাকসু নির্বাচন সামনে রেখে উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরিবহন মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভও করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটার আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুল সালামের ছবিতে মওজুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে 4.5 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পোষ্য কোটা সামনে এনে রাকসু নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে প্রশাসন। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্য কোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ 2 মাস সংগ্রাম লড়াইয়ের পরে
আমরা পোশাকটা বাতিল করেছিলাম। কালকে দেখি হঠাৎ করে একটা পক্ষ আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা পুনর্বহাল করেছে। একদিকে রাষ্ট্র নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পশু কোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দিব না। এক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। এদিকে শিক্ষার্থীদের চাপে প্রশাসন আবারও পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাষ্ট্র নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম। তিনি জানান, বৃহস্পতিবার রাতে হোমনা থানায় মামলা করেন উপপরিদর্শক তাপস কুমার সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয়ভাবে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আব্দুস শাহর মাজার ভাঙচুর করে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় দীর্ঘদিন সাজা ভোগের পর জেল থেকে বেরিয়ে আবারও জড়িয়ে পড়েন অপরাধে। সীমান্ত দিয়ে অস্ত্র এনে সরবরাহ করতেন টার্গেট ক্রেতার কাছে। রাজধানীর আজিমপুর থেকে বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগরকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে বাহিনী। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। এই হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন নানা অপকর্মে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে টগরকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এনে টার্গেট কাস্টমারের কাছে সরবরাহ করতেন টগর। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান র্যাব কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। টগরের বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলাও রয়েছে। যিনি অপরাধী তিনি অপরাধী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 30 মিটার অংশ। অন্যদিকে শেরপুরে মহারশী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি। এতে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 কে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে। খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়া সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ। এরা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব আটকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা
এই তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবো। এ অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু এখন ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। এর আগে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়, তবে বৃহস্পতিবার রাত থেকেই নামছে পানি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাশয়ের নগরী ঢাকা এখন কংক্রিটের জঞ্জাল। অবৈধ দখলদারদের দৌরাত্ম্য আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক খাল। দিনের পর দিন লড়াই করে যেগুলো টিকে আছে সেগুলো এখন অস্তিত্ব সংকটে। বিশেষজ্ঞরা তাই বলছেন, খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের যে অল্প কিছু কাজ তা কেবলই লোক দেখানো। মঞ্জুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল 23 এপ্রিল মোহাম্মদপুরের হাইক্কার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই সময় একটি দোতলা ভবন পুরোপুরি, একটি ভবনের আংশিক ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের প্রায় 6 মাস পরেও শুরু হয়নি খননের কাজ। এখনো সেভাবেই পড়ে আছে খালের ভরাটকৃত মাটি। ঢাকা দক্ষিণের ধোলাই খাল কেবল নামেই রয়ে গেছে। ব্যস্ত সড়ক, দুই পারের দোকানপাট আর বাড়িঘর দেখে বোঝার উপায় নেই 3 দশক আগেও এখানে চলেছে নৌকা। ঐতিহ্যবাহী এই খালটির অবশিষ্ট এখন সিএমবি বক্স কালভার্ট। দেখছি যে বেকুদিয়া ভাঙতেছে, ম্যাজিস্ট্রেট আসছিল, সিটি কর্পোরেশন অনেক লোক আসছিল, খাল উদ্ধার হয়নি, ভেঙে গেছে আর কি। আমি 2 পয়সা করে নৌকাতে পার করছি, 5 পয়সা করে, এখন তো আরো পারাবার নাই। দক্ষিণের আরেক খাল জিরানি টিকে আছে ঠিকই, তবে প্রায় নিষ্প্রাণ হয়ে। কোথাও কোথাও প্রবাহ থাকলেও আবর্জনার চাপে বেশিরভাগ জায়গাতেই পানি আবদ্ধ। নামমাত্র ময়লা পরিষ্কার হয়, কিছু পলিথিন পরিষ্কার হয়, কিন্তু পানির যে প্রবাহ ঠিক করা, এগুলি কোনো কিছুই ঠিক করা হয় না। উত্তর সিটির আগারগাঁওয়ে যে খালটি কোনো মতে টিকে আছে সেটির অবস্থাও বেহাল। স্থানীয়দের কাছে বিএনপি বাজার খাল নামে পরিচিত এই খালটি মূলত কল্যাণপুর খালেরই অংশ। কল্যাণপুরের দিকে কিছুটা প্রশস্ত থাকলেও তা সংকুচিত হয়ে অর্ধেকে নেমেছে পলি জমে। যেভাবে ভরাট হচ্ছে খাল, তার তুলনায় উদ্ধার আর রক্ষণাবেক্ষণ একেবারেই অপ্রতুল। এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো ঢাকা পরিণত হবে খালশূন্য নগরে। বসবাসের অযোগ্য এই নগরী আর কতটা অযোগ্য হলে টনক নড়বে সংশ্লিষ্টদের, তার উত্তর নেই কারো কাছেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর 23 থেকে 24 সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট 64টি। তাদের হিসেবে সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার জলাশয়ের অন্তত প্রায় 120 কিলোমিটার জলপথ হারিয়ে গেছে। 2 সিটি কর্পোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে 46টি, তবে বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। খাল উদ্ধার আর সংস্কারে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা ব্যয়বহুল নানা প্রকল্পের ঘোষণাতেই সীমাবদ্ধ। মাঝখানে প্রজেক্টের যে কিছু কম্পোনেন্ট আমরা দেখেছি আসলে বাস্তবায়ন করা খুব জটিল। সেই প্রেক্ষিতে আমরা ডিপিবি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি। আমাদের 3টা খাল অলরেডি উদ্ধারের জন্য আমাদের প্রজেক্ট পাস হয়েছে, সাংবাদিক কলোনি, 22টিকে এবং এভিয়েশন খাল। এই 3টা খালও আমরা সেম ওয়েতে ডিমার্কেশন অনুযায়ী আমরা বুঝে নেব এবং আমরা এটাকে প্রোটেকশন ওয়ার্ক এবং ফুটপাথ শো করে দেবো, ভবিষ্যতে কেউ এনক্রোচমেন্টটা বা দখলটা করতে না পারে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হচ্ছে না খাল দখল। সেই সঙ্গে সঠিক তদারকির অভাবও দেখছেন নগর পরিকল্পনাবিদ। পূর্বে যারা দখল করেছে তাদের শাস্তি দিতে পারিনি, যার ফলে এই দৃষ্টান্তটা তৈরি হলো না খাল দখল করলে শাস্তি পাওয়া যায়। যে গত 5 বছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এই বছরে এত কিলোমিটার নতুন খাল উদ্ধার করেছি এবং কতটুকু বেড়েছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কেউ দিতে পারে না। প্রকল্প কেন্দ্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ। এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০১ এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এরই মধ্যে 25 এজেন্সির বিরুদ্ধে ২,২০০ কোটি টাকা আত্মসাতের মামলাও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এজেন্সিগুলো বেপরোয়া। সিন্ডিকেট ভাঙতে তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। তাসলিম তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে 4.5 থেকে 5 লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক।
সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে 101 রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতি নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের 25টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। 64 জন আসামির বিরুদ্ধে 2228 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল 5 কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি মানে প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু 1,65,000 টাকা সৌদি আরব, সেখানে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে, প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বেগুনের উচ্চ দামে অস্থির রাজধানীর কাঁচাবাজার। সপ্তাহ ব্যবধানে দাম ঠেকেছে প্রায় 200 টাকায়। অন্যদিকে কাঁচা মরিচের ঝালে জ্বলছে ক্রেতার গাল। চড়া শসার দামও। হঠাৎ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বেগুন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানেই দেখা মেলেনি এই সবজির। আর এতেই সপ্তাহ ব্যবধানে দাম চড়েছে দ্বিগুণেরও বেশি। মানভেদে 1 কেজি বেগুনের দাম ঠেকেছে 180 টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণেই এমন দশা। বৃষ্টি আসলে বর্ষার মৌসুম, এই কারণে সরবরাহ কমের কারণে বেগুনটা, শসাটা এগুলো একটু দাম বেশি। এত দাম মানে সাধারণ জনগণ যারা আছে তাতে কেনাকাটা করা অসম্ভব হয়ে গেছে। দাম আসলে একটু বাড়তি রাখতেছে। এদিকে দাম বেড়েছে কাঁচামরিচেরও। কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, যা নিয়ে অসন্তোষ ক্রেতাদের। কাঁচামরিচের দাম একটু বেশি মনে হচ্ছে। ছিল 140, 120, এ সপ্তাহে 160। মরিচের সরবরাহ কমে, এখানে দাম বাড়ছে। যদিও কমতির দিকে অন্যান্য সবজির দাম। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা কমে পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবজির দাম মোটামুটি এখন যতটুকু আছে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ আছে। তবে এ সপ্তাহে উচ্চ মূল্যে স্থির ইলিশের দর। 1 কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতিটি বিক্রি হচ্ছে 2100 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় কমতে পারে দাম। সরবরাহ বেশি দেখা এর জন্য মাছের দাম একটু কম আছে। ইলিশ তো অ্যাবনর্মাল, এটা তো আসলে ক্যাপাসিটির বাইরে, মোটামুটি অনেক প্রাইস, আর একটু প্রাইস কমা উচিত। বাইরে শোনা যায় নরম মানে দাম কম, এখানে আসলে আগুন। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা বিভাগের খবর। কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও ফাটল ধরে বেরিয়ে গেছে রড। এমন ভবনে বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করছে কোমলমতি শিক্ষার্থীরা। মাদারীপুরে 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, অথচ বারবার নতুন ভবনের আকুতি জানালেও মিলছে না কোনো সুরাহা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। টিনের চালা চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, শ্রেণীকক্ষেও পানি জমে গেছে, পাঠদান ব্যাহত। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 1973 সালে এমপিওভুক্ত হয় মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেখানে 1993 সালে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। বর্তমানে জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ পুরো টিনশেড ঘর। চরম আতঙ্কে শিক্ষার্থীরা। 120 জন শিক্ষার্থী আর 7 জন শিক্ষকের জন্য পাশে আলাদা 2009 সালে দোতলা একটি ভবন নির্মাণ করা হলেও সেটিরও করুণ দশা।
এদিকে সদর উপজেলার কোলচুরি নিজগ্রাম এলাকার ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদানে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কখনো ভবন থেকে খসে পড়ছে পলেস্তারা। একই অবস্থা জেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিটা কলম ফাটল ধরেছে এবং অনেক কলমের রড বের হয়ে গেছে। এখন এই অবস্থায় এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আছে। বৃষ্টি নামলে আমাদের টিনের চালার যে ভবন, এই ভবনটা হলো এত পরিমাণ বৃষ্টি পড়ে যে স্টুডেন্টের বই খাতা সব ভিজে যায়। ছাদের যে বালু কণা সেগুলা ভেঙে ভেঙে পড়ে। চাল ফুটো থাকার কারণে বৃষ্টির সময় আমাদের বই খাতা ভিজে যায় এবং ঝড়ের সময় আমরা আতঙ্কে থাকি। এর কারণে আমাদের একটি নতুন ভবন চাই। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এসব ভবনের নামের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। যে সমস্ত বিদ্যালয় ঝুঁকিপূর্ণ রয়েছে সে সমস্ত বিদ্যালয়গুলোর তালিকা সংগ্রহ করে আমরা পরবর্তী যেই অবকাঠামো নির্মাণের যে প্রকল্পগুলো হবে সেগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মাদারীপুরের ৫টি উপজেলায় ৭১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৬৮,৪৯৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা ৪,০৫৮ জন। এর মধ্যে ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। ভেঙে গেছে দরজা জানালা, ঝোড়ো বাতাসে প্রতি মুহূর্তেই বাড়ে আতঙ্ক। এতে কমছে শিক্ষার্থীর সংখ্যাও। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পাঠদান হতে পারে চরম ব্যাহত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW ফান্ডের অর্থ ব্যয়ে গড়মিলের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। ওই সংস্থাটি বলছে ৫৬৮ কোটি টাকা ব্যয়ে অসঙ্গতি পাওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করা হয়েছে। বৈধভাবে আন্তর্জাতিক ফোন কল আদান প্রদানে শৃঙ্খলা আনা ও রাজস্ব ফাঁকি রোধে ২০১৫ সালে বিটিআরসির অনুমোদনে ৭টি IGW প্রতিষ্ঠান নিয়ে চালু হয় IOF। ৭ প্রতিষ্ঠান হলো ইউনিক ইনফোওয়ে, ডিজিকন টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মির টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম। এর মধ্যে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েস। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক কলের একটি অংশ থেকে প্রাপ্ত 4% অর্থ মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড MDS নামে তহবিলে জমা করতে হয়। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত IGW খাত সংশ্লিষ্ট মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্সের নামে ফান্ডে জমা হয় 631 কোটি টাকা। বিটিআরসি বলছে এই ফান্ড থেকে এরই মধ্যে 625,83,52,456 টাকা খরচ হয়েছে। এই টাকার অন্তত 95% বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড নামের অ্যাকাউন্টে ঢুকেছে। অথচ বেক্সিমকো কম্পিউটার্স নামে কোনো IGW লাইসেন্স নেই। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মনে করছে এই বিপুল অর্থ ব্যয়ের স্বচ্ছতা নেই। এরই পরিপ্রেক্ষিতে অনিয়মের অনুসন্ধান এবং মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। IGW একটা ফোরাম ছিল, ওদের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্ট যখন আমরা হিসাব দিতে বললাম যে অ্যাকাউন্টটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে, তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে এসব জায়গায় টাকা পয়সা গেছে, সব হয়তো টেলিকমের জন্য ব্যয় হয় নাই। এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে 568 কোটি টাকা গড়মিলের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 73, 74 ও 76 ধারা এবং পেনাল কোডের 420 এবং 406 ধারায় রাজধানীর গুলশান থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এজাহারে বলা হয় IGW অপারেটর্স ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে জড়িত ছিল। এ বিষয়ে IGW অপারেটরদের সংগঠন IOF এর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরবে সংগঠনটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। গাজায় সংঘাত বন্ধ নিয়ে কথা ও কাজে মিল নেই যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোতে আবারও ভেস্তে গেল যুদ্ধবিরতির প্রস্তাব। এ নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিল দেশটি। এদিকে অবরুদ্ধ উপত্যকায় দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন আরও 50 ফিলিস্তিনি। বৃহস্পতিবার দিনভর গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিনও উপত্যকায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। টানা বিমান হামলা ও স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে আবাসিক এলাকা।
এদিকে ক্ষমতায় আসার পর থেকে বারবার যুদ্ধবিরতির বুলি আওড়ালেও কথা ও কাজে কোনো মিল নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়ে তা প্রমাণ করল যুক্তরাষ্ট্র। 15 সদস্য নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় দেশটি। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ষষ্ঠ ভেটো এটি। প্রস্তাবে ভেটো দেওয়ার বিষয়টিকে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের শামিল বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এবার খেলার খবর। যাদের সুবাদে সুপার 4-এ ওঠা, এবার সেই শ্রীলঙ্কারই হার কামনায় বাংলাদেশ। আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে শীর্ষ 4 নিশ্চিত করে লঙ্কানরা। সেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল এশিয়া কাপের ফাইনাল খেতে। এই ম্যাচে জয় পেতেই হবে লাল সবুজদের, আর এজন্য গ্রুপ পর্বের ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। দুবাই থেকে সাব্বির মিথুন জানিয়েছেন বিস্তারিত। মাত্র একদিনের একটা প্রস্তুতি শেষেই বাংলাদেশ দলকে মানসিকভাবে তৈরি হতে হবে সুপার 4-এর কঠিন পরীক্ষার জন্য। এখানে বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা এসেছিল এবং তারা কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে বাংলাদেশ দলের কাছ থেকে শিরোপা বাদে অন্য কোনো প্রত্যাশা তাদের আপাতত নেই। ইনশাআল্লাহ ফাইনালে যাব, ইন্ডিয়াকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো। বাংলাদেশ যাতে ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে, আমরা এটা আশা করি। ভক্তদের মতো ক্রিকেট বিশ্লেষকদেরও আসলে প্রত্যাশা বেড়ে গিয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে বাংলাদেশ দলকে এখন ভালো একটা ক্রিকেট উপহার দিলেই সুপার 4-এ ভালো ভাগ্যের কিছু একটা দেখা মিলতে পারে। আমার বিশ্বাস যে দল যেহেতু সুপার 4-এ গিয়েছে, সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাআল্লাহ ভালো খেলতে পারে। সব রাইভালরি একপাশে ঠেলে শ্রীলঙ্কার কাঁধে চড়ে বাংলাদেশ দল অবশেষে সুপার 4-এ নিজেদের জায়গা করে নিল। এখন একদিনের ব্যবধানে এই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ভুল ত্রুটি শুধরে সুপার 4-এর শুরুটা জয় দিয়ে করতে চাইবে টিম টাইগার। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল আমার কাছে সময় সংবাদ। এবার